হিমালয় পার্বত্য অঞ্চল। এই হিমালয় পার্বত্য অঞ্চল হচ্ছে একটা নবীন ভঙ্গিল পর্বত। এই ভঙ্গিল পর্বত দুই প্রকার হয়, একটা প্রাচীন আর একটা নবীন। ওকে, তো হিমালয় পার্বত্য অঞ্চল এটা হচ্ছে যেখানে তৈরি হয়েছে সেটা হচ্ছে তার আগে এই হিমালয় পার্বত্য অঞ্চলের নিচে মানে আগে ছিল, এই অঞ্চলে আগে ছিল একটা বিশাল ইয়ে ছিল, মহীখাত ছিল যার নাম তেথিস মহীখাত। ঠিক আছে, তো আমরা তারপরে দেখলাম যে ওই দুই দিকে অঞ্চলে দুটো পাত আছে, একটা হচ্ছে উত্তরে আঙ্গরা ল্যান্ড আর দক্ষিণে গন্ডোনা ল্যান্ড। এই দুটো ভূখণ্ড মানে প্লেট যেটাকে বলা হয়, দুটো ভূখণ্ড পার্শ্ববর্তী অঞ্চল থেকে চাপের কারণে এই মাঝখানে যে তেথিস মহীখাত ছিল, এই তেথিস মহীখাত থেকে পলি ওপরে উঠে গিয়ে এই হিমালয় পর্বত তৈরি হয়েছে। এটা তো আগে সেই ছোট থেকে আমরা পড়ে এসেছি, এই হিমালয় পর্বত এটা তৈরি হয়েছে। ঠিক আছে, এটা একটা অংশ দেখালাম। তো এই হিমালয় পর্বত আজ থেকে মানে এই যে হিমালয় পর্বত হঠাৎ কি একবারে ফুট করে উঠে চলে এসছে মানে পর্বত তৈরি গেছে তা কিন্তু নয়। এই হিমালয় পর্বত কতবার ভূ আন্দোলনের ফলে তৈরি হয়েছে কেউ বলতে পারবে? কতবার ভূ আলোড়নের ফলে হিমালয় পর্বত তৈরি হয়েছে? 1 টাইমস, 2 টাইমস, 3 টাইমস না 4 টাইমস না 5 টাইমস? তিনবার। ভেরি গুড। 3 বার ভূ আলোড়নের ফলে অর্থাৎ 3 বার উত্থানের কারণে এই হিমালয় পর্বতটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো হিমালয় পর্বত মোট যদি দেখতে মানে ক্ষেত্রফল মানে হিমালয় পর্বত যেমন ধরো প্রত্যেকটা জিনিসের একটা এরিয়া রয়েছে, তো হিমালয় পর্বতের ক্ষেত্রফল প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে এই হিমালয় পর্বত অবস্থান করছে। কি বললাম, কত লক্ষ বর্গ কিমি বলো? হ্যাঁ, 7 লক্ষ। এই হিমালয় পার্বত্য অঞ্চলে এর এক্সটেনশন যদি আমরা দেখি, মানে পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্ব দিকে নামচে বারোয়া পর্যন্ত, মানে পশ্চিমে নাঙ্গা পর্বত, ঠিক আছে, এটা হচ্ছে জম্মু কাশ্মীরের এই ওয়েস্টার্ন পার্টে, এবং পূর্ব দিকে অরুণাচল প্রদেশের নামচে বারোয়া পর্যন্ত, এটা হচ্ছে পূর্ব পশ্চিমের এর এক্সটেনশন, এবং নর্থ এবং সাউথ এর এক্সটেনশন, মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে টোটাল তার এরিয়া কত 7 লক্ষ বর্গ কিমি অঞ্চল জুড়ে এই হিমালয় পার্বত্য অঞ্চল বিস্তৃত। ঠিক আছে, তো এই হিমালয় পার্বত্য অঞ্চল 3 বার ভূ আলোড়নের ফলে তৈরি হয়েছে। কতবার? 3 বার ভূ আলোড়নের ফলে তৈরি হয়েছে। ঠিক আছে, এবার এই হিমালয় পার্বত্য অঞ্চলের আমরা পুরো ডিটেলস আজকে আমরা পড়ব। ঠিক আছে, তো এই হিমালয় পার্বত্য অঞ্চলকে আমরা এইটা আমি দেখাচ্ছি তোমাদেরকে পশ্চিম থেকে পূর্ব দিকে। আচ্ছা, এই ম্যাপটা দেখো, এই পশ্চিম থেকে পূর্ব দিকে এটা তার কি প্রস্থ, এই প্রস্থ বরাবর হিমালয়, দৈর্ঘ্য। হ্যাঁ হ্যাঁ মানে আড়াআড়ি, দৈর্ঘ্য। হ্যাঁ উত্তর দক্ষিণে পড়ছে। প্রস্থ, প্রস্থ মানে হচ্ছে কি বলতো, দৈর্ঘ্য এবং প্রস্থ, এই প্রস্থ বরাবর হিমালয় পর্বতকে আমরা মানে সমান্তরালে যেটা স্যার বিস্তৃত কোনটা প্রস্থ, পূর্ব থেকে পশ্চিমে প্রস্থ না দৈর্ঘ্য? সমান্তরালে যেটা আছে সেটাকে আমরা বলবো এই প্রস্থ। মানে কি হিমালয় পর্বত এই এখান থেকে এরকম ভাবে সমান্তরালে বিস্তৃত। মানে কি বলছি বুঝতে পারছো তো? এই যে কার্সার কি নড়ছে দেখো তো একটু, কার্সার কি নড়ছে? হ্যাঁ নড়ছে নড়ছে, হ্যাঁ। হ্যাঁ, দেখো এই পশ্চিম থেকে পূর্ব দিকে, দেখো এটা পশ্চিম থেকে, আর এই পূর্ব দিকে অরুণাচল প্রদেশের নামচে বরফ পর্যন্ত বিস্তৃত। এই পর্বত এই যে দেখো কালার ডিফারেন্ট কালার্স রয়েছে, এই কালার গুলো হচ্ছে কি সমান্তরালে বিস্তৃত। এই সমান্তরালে হিমালয় পর্বতকে আমরা সমান্তরালে বিস্তৃত হিমালয় পর্বতকে আমরা 4টে ভাগে ভাগ করি, যেটাকে আমরা বলি প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ। ঠিক আছে, তো পশ্চিম থেকে পূর্ব দিকে এই হিমালয় পর্বতকে মূলত মূলত 4টে ভাগে আমরা ভাগ করি, মানে 4টে সমান্তরাল পর্বতশ্রেণী বিস্তৃত হয়েছে। ঠিক আছে, এই 4টে সমান্তরাল পর্বতশ্রেণী কি কি? যদি উত্তর থেকে আমরা দেখি তাহলে দেখো এখানে লেখা আছে গ্রেট হিমালয়। তো গ্রেট হিমালয় কোনটা? এইটা হচ্ছে গ্রেট হিমালয়, কিন্তু তার আগে আছে তেথিস হিমালয়, তেথিস হিমালয়। ঠিক আছে, ট্রান্স বা স্যার তেথিস তাহলে এটা হিমালয়। উত্তর টু দক্ষিণ, তাই তো? হ্যাঁ মানে মানে দক্ষিণ তুমি, থেকে স্টার্ট করলো, দক্ষিণেরটা একদম শিবালিক তো। হ্যাঁ আমি উত্তর থেকে স্টার্ট করছি। তো উত্তর থেকে দক্ষিণে হিমালয় পর্বত সমান্তরাল 4টে মানে 4টে ভাগে বিভক্ত। একটা কি উত্তরে যেটা আছে সেটা হচ্ছে কি একদম ট্রান্স বা টেথিস হিমালয়। তোমরা হেডিং করো ট্রান্স বা টেথিস হিমালয়। আচ্ছা, তার আগে একটু লিখে নাও প্রস্থ বরাবর হিমালয়কে
4 ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 লেখো, ট্রান্স বা টেথিস হিমালয়। ইংলিশটা কি বললেন? ট্রান্স বা টেথিস হিমালয়। ট্রান্স? হ্যাঁ, দেখো এই ট্রান্স বা টেথিস হিমালয় যদি আমরা ভালো করে দেখি, লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ভারতবর্ষের এই জম্মু কাশ্মীর, লাদাখ এই অঞ্চলে এর সীমাবদ্ধতা রয়েছে। ঠিক আছে, এবং বাকি অংশটা তিব্বতে চলে গেছে। তিব্বতে মানে যেটা চীনের মধ্যে, মানে চীনের একটা অংশ তিব্বতে চলে গেছে, সেই কারণে আমরা এই পার্টটা পড়বো না। তাহলে আমাদের এই ভারতবর্ষে ট্রান্স বা টেথিস হিমালয়ের যে এক্সটেনশন, সেটা হচ্ছে বিস্তার, সেটা কোথায়, কোন রাজ্যের মধ্যে বিস্তৃত? জম্মু কাশ্মীর এবং লাদাখ হয়েছে। তো এইটা একটু হালকা করে লিখে নাও। দেখো, জম্মু কাশ্মীর এবং লাদাখের মধ্যে অবস্থান করছে ট্রান্স বা টেথিস হিমালয়। এই ট্রান্স বা টেথিস হিমালয়, আমি বললাম যে হিমালয় পর্বত তিনবার ভূ আলোড়নের ফলে তৈরি হয়েছে। তো এই প্রথমবার যখন ভূ আলোড়ন হয়, অর্থাৎ যখন টেথিস মহীখাত থেকে দুদিকের মানে লরিসিয়া এবং গন্ডোলান্ডের ভূখণ্ডের চাপে যখন টেথিস মহীখাত থেকে প্রথমবার ভূ আলোড়ন হলো, প্রায় কত কোটি বছর আগে? প্রায় 7 থেকে 14 কোটি বছর আগে প্রথম এই হিমালয় পর্বত তৈরি হয়েছে, প্রথমবার ভূ আলোড়নের ফলে। ঠিক আছে, তাহলে প্রথম ভূ আলোড়নের ফলে কোন হিমালয় তৈরি হয়েছে? টেথিস। তেথিস। টেথিস হিমালয় লিখে নাও। প্রথম ভূ আলোড়নের ফলে টেথিস হিমালয় সৃষ্টি হয়েছে। হয়েছে। এবার এই হিমালয়ের পূর্ব পশ্চিমে তার প্রশস্ত দৈর্ঘ্য, প্রস্থ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, কিন্তু আমরা এগুলো পড়বো না। কেন পড়বো না? কারণ ওইগুলো অত ডিটেলস আসে না। ঠিক আছে, তো পড়তে গেলে আরো বেশি জটিল হয়ে যাবে। দৈর্ঘ্য, প্রস্থ, কত উচ্চতা, অত পড়তে গেলে জটিল হয়ে যাবে। তো এই যে টেথিস হিমালয়, এই টেথিস হিমালয়ের উচ্চতম অংশ রয়েছে। ঠিক আছে, পার্বত্য অঞ্চল উচ্চতম অংশ রয়েছে। তো টেথিস হিমালয়ের মধ্যে জাংস্কর একটা পর্বত শ্রেণী রয়েছে, জাংস্কর পর্বতমালা রয়েছে। এই জাংস্কর পর্বতমালায় অবস্থিত লিওপার্গেল হচ্ছে টেথিস হিমালয়ের সর্বোচ্চ অংশ বা সর্বোচ্চ শৃঙ্গ। এরকম পরীক্ষায় আসে মাঝে মাঝে যে টেথিস হিমালয়ের সর্বোচ্চ লিওপার্গেল কোন হিমালয়ের উচ্চতম অংশ? আগের দিন এটা নিয়ে তেথিস। হচ্ছিল না? মমতাদি আপনাকে বলছিল। তেথিস। হ্যাঁ, তাই না? এটা আগের দিনে আলোচনা হচ্ছিল না? হ্যাঁ, হ্যাঁ। সত্যি কি? তার মানে হ্যাঁ, মমতাদি আপনাকে বলল না যে স্যার আপনি লিখিয়েছেন তো এটা জাস্কার পর্বতশ্রেণীর মধ্যে ইয়েস পড়ছে। ইয়েস, হ্যাঁ। তাহলে টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে লিওপার্গেল। ঠিক আছে, ইয়েস। এইরকম পরীক্ষায় আসে, তো এসছে, বুঝতে পারছো, এরকম পরীক্ষায় আসে। লিখে নাও, লিওপার্গেল হচ্ছে টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়াও এই টেথিস হিমালয়ে কিছু কিছু পর্বত রয়েছে, উচ্চতম অংশ রয়েছে, যেমন লাদাখ, কৈলাস ইত্যাদি ইত্যাদি, লিখে নাও। এছাড়াও টেথিস হিমালয়ের উল্লেখযোগ্য পর্বত হলো লাদাখ, কৈলাস, অগিল পর্বতটা লিখে নাও, অগিল পর্বত। এই অগিল পর্বত হচ্ছে আমাদের একেবারে উত্তরে অবস্থান করছে, মানে হিমালয় একেবারে উত্তরে অবস্থান করছে অগিল পর্বত। কি বললেন এটা? লেখো লাদাখ, কৈলাস, অগিল পর্বত ইত্যাদি হচ্ছে টেথিস হিমালয়ের সর্বোচ্চ মানে উচ্চতম ঠিক বললে বললাম, লেখো উল্লেখযোগ্য শৃঙ্গ। কি বললেন স্যার? লেখো এছাড়াও লাদাখ, কৈলাস, অগিল পর্বত এই অঞ্চলের উল্লেখযোগ্য পর্বত। স্যার জিওলজি অনুসারে কৈলাস পর্বত হিমালয়ের থেকে নতুন, মানে পরে হয়েছে। কৈলাস পর্বতের ইতিহাস তো খুব একটা কেউ ইয়ে করতে পারেনি, মানে উদ্ধার করতে পারেনি কৈলাস পর্বতের, তাই। হুম। হ্যাঁ স্যার, স্যার এটা আমি শুনেছিলাম যখন মাস্টার্স করছিলাম, তখন আমাদের গেস্ট লেকচারাররা এসেছিলেন, তখন বলেছিলেন। আচ্ছা আচ্ছা, জিওলজিরই স্যার ছিলেন, হিমালয়ের না কোথায় ইনস্টিটিউট আছে না, হ্যাঁ হ্যাঁ, ওইখানে করতেন।
ও আচ্ছা। তাহলে স্যার টেথিস তো আরো মানে আগে হচ্ছে, তাহলে কৈলাস পরে হলে কি করে হচ্ছে ওটা? টেথিস হিমালয়ের মানে অংশ। তোমরা একটু কথা বলো, আমি আসছি। আচ্ছা, তোমরা একটু কথা বলো, আমি আসছি। দাঁড়াও, আলোচনা করো। কেউ কি বলতে পারবে ফোনের মধ্যে শুধু যদি মানে ওই কি বলবো অ্যাডভার্টাইজ চলে আসে, এই আশাগুলোকে কি করে বন্ধ করা যায়? প্রাইম মেম্বার হয়ে যা, তাহলে অ্যাডভার্টাইজ আসবে না। ওরা বিরক্ত করে তার জন্য ইচ্ছা করে। কিভাবে হবো? কি দরকার, একটু না হয় স্কিপ করে দিবি। মাঝে মাঝে ব্রেক নিতে হয়। হিউম্যান ব্রেন 40 মিনিট পর্যন্তই নিতে পারে, মাঝখানে একটু ব্রেক চাই। আরে সেটা না, এটা তো 40 মিনিটস এর নয় তো, এটা তো 40 সেকেন্ডও যাচ্ছে না, ঘন ঘন চলে আসছে। মানে আমার ছেলেটা তো ইয়ে দেখে না, কার্টুন দেখে না, বেশিরভাগ কার্টুন গুলোই চলে আসছে। এটা কি করে করবো বুঝতে পারছি না। কেন, তুমি ফোনে কি দেখে পড়ো? কি দেখে এত পড়াশোনা করো আর ফোনে? আমি তো ফোনে মনে করো তো এই যে ক্লাস করছি, স্যারের ক্লাস করতে করতে অনর্গল শুধু ওগুলোই চলে আসছে। আবার স্কিপ করছি, আবার এটাতে আসছি, তাহলে এটা বিচ্ছিরি ব্যাপার না? ডিস্টার্ব হচ্ছে। আমাদেরও আসে, কিন্তু এত ঘন ঘন আসে না। হ্যাঁ, হলো। তাহলে যেটা আমরা পড়লাম, টেথিস হিমালয়ে লিওপার্কেল এছাড়াও অন্যান্য পর্বতশ্রেণী রয়েছে, যেটা কি আহ, ওই ওই কৈলাস পর্বত, লাদাখ, কারাকোরাম, তারপর হচ্ছে অগিল পর্বত ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। আচ্ছা, যেটা প্রশ্ন হচ্ছে করলো প্রিয়াঙ্কা, বলছে যে কৈলাস পর্বত হচ্ছে লাদাখ পর্বতের কি নবীনতম অংশ, তাই তো? হ্যাঁ স্যার, দেখো, হিমালয়ের থেকে নবীন। হ্যাঁ দেখো, কোনো অঞ্চলে ভূমিরূপের উচ্চতা অবশ্যই আমরা, সরি, ওখানকার শিলা যদি আমরা পাই, মানে সেই শিলা মানে এবারে ওই যে কৈলাস পর্বত এর এই যে শিলা, তার বয়স যদি আমরা সংগ্রহ করে তার কার্বন ডেটিং করি, তাহলে তার বয়স নির্ণয় করতে পারবো। ঠিক আছে। এবারে সেই বয়সের ডিফারেন্স যদি আমরা দেখি অনেক মানে মিলিয়ন বছর পরে এটা তৈরি হয়েছে, তাহলে অবশ্যই পরে তৈরি হয়েছে। তো এটা আমরা তো স্টাডি করিনি, তো যারা স্টাডি করেছে অবশ্যই বলতে পারবে। স্যার এটা কি হতে পারে যে ওই রেঞ্জের মধ্যে আছে, কিন্তু ওটাও আস্তে আস্তে মানে সিঙ্গেল কৈলাস পর্বতই আস্তে আস্তে হয়তো আরো নতুন ভাবে হচ্ছে, হাইট বাড়ছে তার, এরকম কিছু? সেরকম তো কৈলাস পর্বতে কেউ যেতে পারেনি, উচ্চতা তো মাপা তো দূরের কথা। না, মাপার কথা বলছি না, বলছি না স্যার যে হাইট শিলাটা তো নতুন বাড়ছে, নবীন। স্যার হাইট তো বাড়ছেই। যেমন হচ্ছে মাউন্ট এভারেস্ট, আগে আমরা পড়তাম 8,848, মাউন্ট এখন এভারেস্টের উচ্চতা তো বাড়ছে, এটা তো বাড়বে, তো নর্মাল, কারণ হচ্ছে স্যার এটা তো প্রত্যেকটারই তো বাড়ছে। সিমাটোজিনি বলে কনসেপ্ট আছে। দেখো, সিমাটোজিনি কনসেপ্টের উপর বেস করে এগুলো হচ্ছে বিষয়, মানে সিমাটোজিনি মিন্স কি, ওটা সেই লেস্টার চার্লস কিং এই কনসেপ্টটা দিয়েছিলেন। সিমাটোজিনি কনসেপ্টটা হচ্ছে ওই যে কোনো অঞ্চলের ভূমিরূপ, দেখো হিমালয় পার্বত্য অঞ্চল যে ভূমিরূপের যে উচ্চতা, সেই ভূমিরূপ তো কন্টিনিউয়াসলি ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যত বেশি মানে একটা পার্বত্য অঞ্চল অনেক বছর ধরে সেটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তাই না? তাহলে ক্ষয়প্রাপ্ত হয়ে সেটা কি হচ্ছে, সেই ক্ষয়জাত পদার্থ আস্তে আস্তে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়িত হয়ে কি হচ্ছে, আস্তে আস্তে সমতলের দিকে এগিয়ে আসছে, এবং সমতলের কি হচ্ছে, আমাদের এই যে ভূমিরূপগুলো তৈরি হচ্ছে, বদ্বীপ, সমভূমি, এগুলো সবই তো ওই উচ্চ উচ্চ অংশের ক্ষয়জাত ভূমিরূপ না? তো আস্তে আস্তে দেখতে পাচ্ছি এটা বহু মানে সময়ের পরে এটা হয় আর কি। আমি একটা কনসেপ্টে জাস্ট দিচ্ছি যে ওখানকার ভূমিরূপ ক্ষয়প্রাপ্ত হচ্ছে মানে কি হালকা হয়ে যাচ্ছে, তাহলে ওইগুলো উচ্চতা বাড়ছে। ঠিক আছে।
আর যেখানে এসে পড়ছে সেটা কি হচ্ছে, সেখানকার ভূমিরূপের উচ্চতা কি হচ্ছে, মানে সেখানে ভূমিরূপে চাপ দিচ্ছে, মানে কি সেখানকার ভূমিরূপ বসে যাচ্ছে, আর ওপরের ওই যে হিমালয় পার্বত্য অঞ্চল বা উচ্চতম অংশ ওইগুলো হালকা হয়ে যাচ্ছে, সেখানে উপরে উঠে যাচ্ছে, মানে এইগুলো হচ্ছে মানে কনসেপ্ট দিয়েছে আর কি। সেইখানে এটা ভঙ্গিল পর্বতের উচ্চতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এরকম হয় আর, এবং এটা হতে থাকবে, ভবিষ্যতেও হবে, এই কারণে উচ্চতা বাড়ে। ঠিক আছে। স্যার প্র্যাট আর এইডির মতে ছিল না যে আইসোস্ট্যাসি, হ্যাঁ, ওই যে একটা আইসোস্ট্যাসি। বরফখণ্ড হ্যাঁ, আমরা এক অংশ উপরে দেখতে পাই, তার মানে নিচে 9 অংশ থাকে, মানে ওই 9:1 হ্যাঁ, থিওরি। হ্যাঁ, হ্যাঁ, ওরকম স্যার মানে ধরা হয়েছিল যে হিমালয়ও নিশ্চয়ই 9 ভাগ নিচে আছে। হ্যাঁ, সেটা তো এটা অবশ্যই। এমনি বলা হয়েছিল, কিন্তু স্যার মানে মেইন কারণটা কি ওইটা স্যার, ওই এখনো পর্যন্ত মানে গন্ডোয়ানা ল্যান্ডটা যে সাবডাক্ট হচ্ছে, হুম। সেই কারণে বাড়ছে না তো দেখো, হাইটটা। বাড়ার অনেক কারণ রয়েছে। মানে ওই বললাম না, মানে দেখো তেথিস মহিকার অনেক কারণ রয়েছে। কারণ মানে কারণটা হচ্ছে, আমি সমস্ত কারণের মধ্যে একটা যে জিস্ট কারণ সেটা বললাম, সীমাটোজেনি কনসেপ্ট। ঠিক আছে, ওর মধ্যেই সবকিছু এসে যাচ্ছে। কেন, মানে ওটা কিভাবে আসছে, দেখো ভূমিরূপ মানে এরকম নয় যে এর নিচে তেথিস মহিকাত আছে, তেথিস মহিকা থেকে পলি উপরে অস্তিত্ব হয়ে উপরে উঠছে, তা কিন্তু নয়। সেরকম কিছু না, যত সাবডাকশন হবে পার্টটা মানে আমাদের ইন্ডিয়ান প্লেটটা ভেতরে ঢুকে যাচ্ছে, ঠিক আছে, ইউরেশিয়ান প্লেটের ভেতরে ঢুকে যাচ্ছে, তার মানে পেটের প্লেটগুলো কি হচ্ছে ভেতরে, মানে মেন্টালে চলে যাচ্ছে, গলে যাচ্ছে। সেরকম নয় যে ভেতর থেকে পলি উপরে উঠছে। এটা পুরোটাই ডিপেন্ড করছে, মানে উত্থান পুরোটা ডিপেন্ড করছে কিসের উপর, ওই যে সীমাটোজেনি কনসেপ্টের উপর, যে একদিকের ভূমিরূপের উচ্চতা কমে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, এবং ওই আইসোস্ট্যাসিস কনসেপ্টের উপর ভিত্তি করে। ঠিক আছে, আইসোস্ট্যাসিস কনসেপ্টটা কি বলছি, মানে কি ইউনিফর্ম ডেন্সিটি অ্যান্ড ভ্যারাইং হাইট, মানে আরো ভেতরে ঢুকে যাচ্ছে, আরো ভেতরে যেতে হবে না, এমনি জাস্ট হালকা করে বলছি যে দেখো, যে কোনো ভূমিরূপের উচ্চতা হালকা মানে ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, মানে কি ওর হ্রাস হয়ে যাচ্ছে, মানে ওর ঘনত্ব কমে যাচ্ছে, ফলে কমে যাচ্ছে, হাইটটা আস্তে আস্তে বেড়ে যাবে, এটাই হচ্ছে কনসেপ্ট। আর এইদিকে কি হচ্ছে, ভূমিরূপের ক্ষয়জাত পদার্থ মানে বিভিন্ন ধরনের বদ্বীপ, এই গাঙ্গেয় বদ্বীপ সমভূমি তৈরি হচ্ছে। তো এই যে মাস, এই মাসটা কি হচ্ছে, প্লেনে সঞ্চিত হচ্ছে, তাহলে এখানকার ডেনসিটি বাড়ছে, তাই না? তার মানে ভূমিরূপের উচ্চতা মানে কমে যাচ্ছে, আর ওইদিকে বাড়ছে, এরকম ভাবে হয় আর কি। ওগুলো সব ওই বড় বড় যারা হচ্ছে মানে বিভিন্ন সব গবেষণা গবেষণা করেছে, তারা বিভিন্ন থিওরি দিয়েছেন, বিশাল বিশাল থিওরি দিয়েছেন, সেই সমস্ত কনসেপ্ট হলো। ঠিক আছে, চলো আর ভেতরে যাব না, এবারে অন্যদিকে হয়ে যাচ্ছে। এবার লেখো, হেডিং করো হিমাদ্রি হিমালয়, হিমাদ্রি হিমালয় বা গ্রেট হিমালয়। দেখো, এই গ্রেট হিমালয় যখন তেথিস হিমালয় উত্থান হয়, তখনই এই গ্রেট হিমালয় তৈরি হয়। সেইখানে দেখো একই কালার দেখানো আছে, অর্থাৎ গ্রেট হিমালয় এবং তেথিস হিমালয় একই সঙ্গে উত্থান হয়। লিখো, প্রথম ভূ আলোড়নের ফলে গ্রেট হিমালয় তৈরি হয়। প্রথমবার ভূ আলোড়নের ফলে গ্রেট হিমালয় তৈরি হয়। এই হিমালয়টা কোন কোন রাজ্যের মধ্যে অবস্থান করছে দেখে নিই আমরা। দেখো, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে কোন কোন রাজ্যের মধ্যে বিস্তৃত হচ্ছে, তাই না? যেমন কি উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, তারপরে ধরো জম্মু কাশ্মীর। ওকে, আর কি, এদিকে তো চীন চলে যাচ্ছে। তো এবারে রয়েছে কত, এই সিকিম, তারপরে অরুণাচল প্রদেশ। সিকিম অরুণাচল প্রদেশে এই গ্রেট হিমালয় অবস্থান তা করছে। দুটোই কি হচ্ছে সিকিমের প্রথমবারের ফলে হয়েছে? হ্যাঁ, দুটোই প্রথমবার ভূ আলোড়নের ফলে তৈরি হয়েছে, এই দুটো। স্যার ট্রান্সটা তো তিবেতান হিমালয়, মানে ওর উল্টো দিকটা মানে গ্রেট হিমালয়েরই পিছন দিকটাকে বলা হচ্ছে ট্রান্স হিমালয়। এই তো ট্রান্স হিমালয় তো প্রথমে পড়ে নিলাম তো, এই তো এইটা এইটা। হ্যাঁ, তো এটা গ্রেট হিমালয়ের উল্টো দিকটাকেই বলা হয় ট্রান্স এই হিমালয়। এই তো গ্রেট হিমালয়, এই তো উল্টো দিক, ওইটাই তো। এই তো হুম। গ্রেট হিমালয় দেখতে পাচ্ছ, তার উল্টো দিকে এই তো টেথিস হিমালয় দেখতে পাচ্ছ। গ্রেট হ্যাঁ হিমালয় আর ট্রান্স হিমালয় একসাথেই হয়েছে, তাই তো? হ্যাঁ, একই সঙ্গে উত্থান হয়েছে, স্যার একদম সিকিমে নেই তো, সিকিমে পিঙ্ক কালারটা নেই।
এখানে এখানে এরকম আছে মানে কি এরকম, এটা হচ্ছে মানে দেখো তো এইরকম। সিকিম লিখবো। হ্যাঁ, সিকিম অবশ্যই। দেখো এইরকম শুরু করে লেখানো আঁকা আছে, তার মানে এই নয় যে এইটা শুধু তোমার হচ্ছে এই বোঝানোর জন্য যে বলা হচ্ছে যে ভাই তোমাকে বোঝাচ্ছি আমি। তার মানে এইরকম সরু মতো হিমালয় পর্বত তৈরি হয়নি কিন্তু। বুঝতে পারছো তো কি বলছি? বুঝতে পেরেছি স্যার। আর হ্যাঁ, লাদাখটাও হবে তো এর হ্যাঁ। মধ্যে? কোন, কোন রাজ্য লিখে নাও? হ্যাঁ, লাদাখ, জম্মু কাশ্মীর, তারপরে ধরো উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। মানে এই যত সুউচ্চ পর্বত সব হিমাদ্রির হিমালয়ের মধ্যেই সব আছে। হ্যাঁ, হিমালয়ের মানে স্যার কি হিমালয় কি পার্বত্য। স্টেট গুলো বললেন আরেকবার বলবেন? হ্যাঁ, হ্যাঁ লেখো, স্যার জায়গাগুলো একটু বলুন। লেখো জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম আর অরুণাচল প্রদেশ। বদি তুই লিখছিস? অরুণাচল প্রদেশ বললেন? হ্যাঁ, হ্যাঁ। লিখছি। ঠিক আছে। হয়েছে। এবার এই যে গ্রেট হিমালয়, এই গ্রেট হিমালয় বা হিমাদ্রি হিমালয়, এই হিমাদ্রি হিমালয় হচ্ছে হিমালয়ের উচ্চতম অংশ এবং এর পশ্চিম থেকে পূর্ব দিকে এক্সটেনশনও বেশি, সব মানে প্রায় 2500 কিলোমিটার পর্যন্ত বিস্তার এবং হচ্ছে হিমালয়ের সমস্ত উচ্চতম শৃঙ্গগুলো এই হিমালয়ের মধ্যে অবস্থান করছে। তাহলে উল্লেখযোগ্য শৃঙ্গগুলো আমরা একটু জেনে নেব। চলো হেডিং করো এর উল্লেখযোগ্য শৃঙ্গ। স্যার এর উচ্চতা কত? হ্যাঁ, এর উচ্চতা আমরা পড়বো এবার। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শৃঙ্গ রয়েছে, তার গড় উচ্চতা আলাদা। গড় উচ্চতা তো 6000। হ্যাঁ, গড় উচ্চতা 6000 কিলোমিটার, মানে 6000 কিমি, সরি কিমি কেন বলছি, 6000 মিটার। মিটার। হ্যাঁ, মিটার। হ্যাঁ। দেখো এই অঞ্চলে উল্লেখযোগ্য পর্বত হলো মাউন্ট এভারেস্ট, যেমন 8848 মিটার, তাহলে এটার অনেক উচ্চতা। তারপরে কাঞ্চনজঙ্ঘা আছে, ঠিক আছে? লেখো মাউন্ট এভারেস্ট। নন্দা দেবী। হ্যাঁ, এবারে মাউন্ট এভারেস্ট লিখবে, লেখার পরে কিন্তু ব্র্যাকেটে একটু কি লিখবে, পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, এটা একটু লিখে নেবে। আর এর পূর্ব নাম কেউ জানো, বলে দাও তো। সাগর মাথা বলে একে নেপালে। না, পিক 15। ইয়েস, পিক 15। তো লিখে নাও, ব্র্যাকেটের মধ্যে লিখে নাও পিক 15। মৌমিতা যেটা বললো ওটা লিখে নাও। পিআইসি পিক হ্যাঁ, না পিএকে। পিক পিক পিক। স্যার এ বললেন তো এটা? এভারেস্টের নাম বললেন তো? হ্যাঁ, উফ, শুনতে পায় না নাকি? হ্যালো স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে বলো। পাচ্ছেন? হ্যাঁ, বলো, বলো। বলছি ওই এভারেস্টের কথাটা বলছেন তো? পিক হ্যাঁ, 15 তো? হ্যাঁ, 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 মাউন্ট না। এভারেস্ট, পিক 15। হয়। আচ্ছা, এছাড়াও আর কি আছে? কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? সিকিমে। দেখো এই কাঞ্চনজঙ্ঘা হচ্ছে হিমালয়ের উচ্চতম শৃঙ্গ এবং পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। এটা লিখে নাও। তারপর লেখো কাঞ্চনজঙ্ঘা। পৃথিবীর তৃতীয়? হ্যাঁ, পৃথিবীর তৃতীয়। আরেকবার বলুন কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা লেখো, কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের উচ্চতম শৃঙ্গ এবং পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। তৃতীয় কেন বলা হচ্ছে? প্রথম মানে ভারতের উচ্চতম শৃঙ্গ। প্রথমটা মাউন্ট এভারেস্ট, দ্বিতীয়টা কে? ভারতের অবিবাদিত উচ্চতম শৃঙ্গ। হ্যাঁ, না, আপনি আর এমনি যদি উচ্চতম বলে তাহলে অবশ্যই কেটু বলতে হবে। হুম, ভারতের, এখনো তো অ্যান্সার স্যার কেটু নিচ্ছে। এই দেখো এটা কিন্তু আমি কি বললাম, মানে ভারতের বলেননি, বললেন হিমালয়ের উচ্চতম শৃঙ্গ। ওই না, হিমালয়ের ভারতের পৃথিবীর হবে। উচ্চতম শৃঙ্গ, পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট বললেন। হ্যাঁ, পৃথিবীর উচ্চতম শৃঙ্গ আর মাউন্ট এভারেস্ট। পৃথিবীর 3 নম্বরে আছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা ভারতের। হ্যাঁ, পৃথিবীর মধ্যে ঠিক 3 আছে। নম্বরে। হ্যাঁ, 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 আর ভারতের অবিবাহিত 1 নম্বরে আছে কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, অবিবাহিত। অবিবাদিত। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে।
দেখো ভারতের অবস্থিত হিমালয়ের তৃতীয় উচ্চতম, কি সব ভুলভাল বলছি। ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। স্যার আরেকটা জায়গায় পড়লাম, এই যে যেটা মানে গন্ডগোলের জায়গা, যেটা কাঞ্চনজঙ্ঘাও নাকি বর্ডারে পড়ে গেছে, মানে ওরও কিছুটা অংশ চলে গেছে ওপাশে, বুঝতে পারছেন? তো এখন এটাকে বলছে যে নন্দা দেবী হাইস্ট, সেই হিসাবে দেখতে গেলে। না না, ওরকম না, ওসব অত বেশি পড়াশোনা করনি, ঠিক আছে? না বলছে যদি হ্যাঁ, গন্ডগোলের জায়গা বলা হয় তো, ওইগুলো কারণ বেশি কাঞ্চনজঙ্ঘাকে নিয়েও টানাটানি চলছে স্যার। কোনো টানাটানি চলে না, ওগুলো বেশি কায়দা মারা এমনি। হ্যাঁ, স্যার আমি কায়দা মেরে বলছি না, এটা না না, ইউপিএসসি একটা আমি চ্যানেল থেকে শুনেছি, বলেছি। তোমার কথা বলিনি। আমি বলছি এরকম অনেক এরকম অনেকে বলে বা অনেকে ইয়ে প্রশ্ন অনেকেই নয় স্যার, এগুলো সব ইউপিএসসি চ্যানেল থেকে বলছি আমি, ওদের ডিটেলস এগুলো লিখতে হয় তো, তো হ্যাঁ ওদের বোঝানোর জন্য বলেছিল আর কি, কথাটা আমি জাস্ট বললাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি তো জানি এরকম অনেকে মানে অনেক জায়গায় ইয়ে করে আর কি, কিন্তু কোনোদিন এরকম হয়নি, মানে উত্তর এরকম নন্দা দেবী আসেনি। না না, আপনি যেটা বলেছেন সেটাই খাতায় লিখে রেখেছি, ওটাই মুখস্থ করে রেখেছি, চিন্তা নেই। হ্যাঁ, মৌমিতা বলো। বলছি স্যার সেকেন্ড মানে দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কি হবে? হ্যাঁ, দ্বিতীয় কেটু। মানে মাউন্ট এভারেস্ট, কেটু, তারপরে কাঞ্চনজঙ্ঘা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মাউন্ট এভারেস্ট, দ্বিতীয় কেটু, আর তৃতীয় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, এছাড়াও লেখো কেটুটা ফ্রান্সে পড়ে তো নাকি? কেটুটা হচ্ছে আমাদের মানে জম্মু কাশ্মীরে, দেখো এই জায়গাটায় কেটু, সেই ছোটবেলা ম্যাপ পয়েন্টিং করেছিলাম না, এই জায়গাটায় কেটু মানে হচ্ছে এটা পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে পড়ে যাচ্ছে, ওই পাকিস্তান দখল মানে করে নিয়েছে। 33টায় পড়ছে তো? হ্যাঁ, 33 এর মধ্যেই পড়ছে এটা। না না, 33 এর মধ্যে পড়বে না, এটা কারাকোরাম পর্বতের অংশ, মানে কারাকোরাম রেঞ্জ হ্যাঁ হিমালয়ের মধ্যেই নয়। হ্যাঁ, ওইখানে ও আচ্ছা, হ্যাঁ। লেখায়নি ওখানে। কেন? কারণ হচ্ছে ওটা কারাকোরাম পর্বতের মধ্যে আছে। ওটা হচ্ছে, আমরা কারাকোরামটা এবার লিখবো না, এটা লিখে নাও, তারপর লিখছি কারাকোরাম। তাহলে ঠিকঠাক বোঝা যাবে। স্যার এভারেস্টকে কি একটা বলেছিলেন কি বিগ, ওটা মিস করে গেছি। ওটা পিক 15, পসই ক পিক 15 লেখো, পিক 15। পিক 15, সাগরমাথা, চোমোলাংমু, 3টা নাম আছে। হ্যাঁ, নেপালি ভাষায় বলে সাগরমাথা, হ্যাঁ, আর তিব্বতীয় বলে চেমোলাংমা। চুমুলংমা, হ্যাঁ। চোমোলুংমা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এছাড়াও লেখো, এছাড়াও উল্লেখযোগ্য পর্বত হলো, এখানকার উল্লেখযোগ্য আরো কিছু পর্বত আছে, লিখে নাও। নন্দা দেবী, এছাড়াও লেখো, এছাড়াও উল্লেখযোগ্য পর্বত, এখানকার উল্লেখযোগ্য পর্বত হলো কি, লেখো নন্দা দেবী। ঠিক আছে? ত্রিশূল হবে? হ্যাঁ, ত্রিশূল। নন্দা দেবী লেখো, মাকালু, নন্দা দেবী, অন্নপূর্ণা, ধবলগিরি, এটিসি। বেশি লিখতে হবে না। আচ্ছা, কামেরটা কোথায়? হুম, কামেট। কামেট আছে, ওখানে আছে, গ্রেট হিমালয় অংশ কামেট, আরো রয়েছে কামেট রয়েছে, তারপরে ধবলগিরি বলেছি তো, কেদারনাথ বলেছি, কেদারনাথ, অনেক আছে, কেদারনাথ, আছে, হ্যাঁ। তো এবার লেখো বান্দারপুর গিরিপথ। আছে, হ্যাঁ, উল্লেখযোগ্য গৌরী শৃঙ্গ, শঙ্কর আছে, অনন্যা আছে। হ্যাঁ, উল্লেখযোগ্য গিরিপথ হয়ে গেল, এই উল্লেখযোগ্য পর্বত হয়ে গেল। এবার লেখো গিরিপথ, অর্থাৎ এই হিমাদ্রি হিমালয়ে অবস্থিত উল্লেখযোগ্য স্যার গিরি। স্যার আমি একটা কথা বলি, আপনি না পরপর হিমাচল, শিবালিক এগুলো লিখিয়ে দিন, আর পরে একবারে পুরো এটা যতগুলো আপনার লিঙ্ক আছে এগুলো পরে বলবেন একবারে একটা জায়গায়, যতগুলো পাস টাস যেগুলো বলছেন আর কি, আচ্ছা, ওগুলো পরে একটা লিস্ট করে পুরো একদম মানে পরপর লিখে দেবেন, কার সঙ্গে কে যুক্ত, কিভাবে কি, ওটা পরে লিখিয়ে দেবেন। আপনি শুধু পাহাড়গুলো এখন লিখিয়ে দিন, আচ্ছা, গুলিয়ে চলো, যাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, নাও। তো তাহলে পাস গুলো তাহলে পরে হবে, নাও। এবার চলো হেডিং করো, ওই কারাকোরামটা এ করে নাও, হেডিং করো কারাকোরামটা, ওটা একটু করে দিই, তাহলে কি হবে, একটা সিরিজ থাকবে।
কারাকোরাম হেডিং করো, কারাকোরাম পর্বত হেডিং করো। দেখো কারাকোরাম পর্বত এটা হচ্ছে হিমালয় পর্বত না কিন্তু, হ্যাঁ, এটা একটা অন্য আলাদা পর্বত শ্রেণী কারাকোরাম পর্বত। এই কারাকোরাম পর্বতের অবস্থানটা কোথায়? এটা হচ্ছে দেখো এই যে জম্মু কাশ্মীর দেখতে পাচ্ছ, এর উত্তরে পশ্চিম দিকে অবস্থান করছে, এইরকম ভাবে পশ্চিম দিকে চলে যাচ্ছে। তো কারাকোরাম পর্বতকে অন্য নাম, একটা নাম আছে, তার নাম হচ্ছে কৃষ্ণগিরি। কৃষ্ণগিরি কেন বলা হয়? এই কারাকোরাম পর্বত দেখতে হচ্ছে মানে পর্বতটার ভূমিটা কালো শিলা দিয়ে গঠিত, সেখানে কৃষ্ণ মানে কালো দেখতে আর কি পর্বতটা, সেখানে একে কৃষ্ণগিরি বলা হয়। গিরি মানে পর্বত, কৃষ্ণ মানে কালো, কালো পর্বত, সেখানে একে কারাকোরাম পর্বত বলা হয়। এবং কারাকোরাম পর্বতকে বসুধার ধবল শীর্ষ বলা হয়, অপর একটা নাম আছে হ্যাঁ, কারাকোরাম আমি পর্বত। এটাই বলতে চাই, যদি কালো মাটি তাহলে ধবল বলে কেন? হুম, উনি বললেন কৃষ্ণ মানে কালো বলে, হ্যাঁ, তাহলে কিন্তু ধবল কথাটা বলছে কেন আবার? ধবল মানে কি? সাদা। এখানে হচ্ছে কালো মাটি কিন্তু সাদাটা কি? বরফ। ঠিক আছে, মানে বরফে আচ্ছাদিত পর্বত হওয়ার কারণে এইটাকে বসুধার ধবল শীর্ষও বলা হয়। কৃষ্ণগিরি কেন বলা হয়? কৃষ্ণ হচ্ছে কালো পাথর বা কালো শিলা দিয়ে গঠিত হলে একে কৃষ্ণগিরি বলা হয়। এবং এই পর্বতমালার মানে বেশিরভাগ সময় আর কি বরফে আচ্ছাদিত কি থাকে। বলা হয় স্যার বললেন? বসুধার বসুধার ধবল শীর্ষ। ঠিক আছে, আর এখানে যেটা অবস্থান করছে কেটু বা গডিন অস্টিন, এই কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, যেটা ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। এই পক পি ও ভারতে অবস্থিত হিমালয়ের নয় স্যার। সরি হিমালয়ের না, ভারতের উচ্চতম শৃঙ্গ বলা হয় আর কি, অফিসিয়ালি বলা হয়, কিন্তু আনঅফিসিয়ালি ওটা পক মানে পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে চলে যাচ্ছে এই অংশে। ঠিক আছে, যদি কখনো ভারতের মধ্যে চলে আসে পকটা যদি ভারতের মধ্যে চলে আসে তাহলে ভারতের মধ্যে আছে, কিন্তু অফিসিয়ালি কিন্তু আমাদের ভারতে ধরা হয় এই পিও কে স্যার পাক অফিসিয়ালি এই ম্যাপটা এখনো আছে মানে ওই জন্যই ধরে, এখনো তো এই ম্যাপটা আমাদের চলে না অফিসিয়ালি। আপনি যে ম্যাপটা এখন দেখাচ্ছেন, হ্যাঁ, ওই ম্যাপটা তো এখনো নেই, মানে শুধু অধিকার করে করে একটা ত্রিভুজ হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এরকমই তো, সবাই তো দেখে মানে দখল করে নিয়েছে। যেমন ধরো এই এই অংশ আমার অ্যাকচুয়ালি এটা আমাদের নেই কিছু এখানে। দেখো এই অক্সাই চীন, এই যে মাথার আমাদের মাথার উপরে যে এই সিংটা, এই সিংটা কাশ্মীর ইয়ে করে নিয়েছে, চীন দখল করে নিয়েছে। এটাকে বলা হয় অক্সাই চীন। এই অক্সাই চীনটা চীন দখল করে নিয়েছে, এ বলছে ভাই এটা আমাদের। আচ্ছা, তারপরে হচ্ছে এই অংশটুকু মানে এখান থেকে পুরো এই অংশটুকু পুরো হচ্ছে কাশ্মীর ইয়ে মানে পাকিস্তান দখল করে নিয়েছে, পক বলা হয়, পাক অকুপাইড কাশ্মীর। তো স্যার এবার ভারতের তাহলে এখন সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? কেটুই হবে? এটা হচ্ছে অফিসিয়ালি K2, আনঅফিসিয়ালি কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, অফিসিয়ালি কেটু, আনঅফিসিয়ালি কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, এইগুলো উল্টো না বিতর্কিত। স্যার, কেটু এখনো বাদ পড়েনি। না না, বাদ পড়েনি, বাদ পড়বে না। উম, স্যার অখণ্ড ভারত। অখণ্ড ভারত অত সহজ জিনিস না। উম, ইস্তেহারে লেখা আছে অখণ্ড ভারত হবে, বিজেপির ইস্তেহারে বলা আছে মানে পাক অকুপাইড কাশ্মীর যে কোনো মুহূর্তে ভারতে চলে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? সেই কারণে হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, কাশ্মীর এসে গেল। মানে কাশ্মীর আগে তো অবিচ্ছেদ্য ভারতের মানে একটা আলাদা অঙ্গরাজ্য ছিল, কিন্তু আলাদা সবকিছু ছিল, সেটা তো ভারতের মধ্যে এখন চলে এসেছে। এবার যে পিওসি মানে পাক অকুপাইড কাশ্মীর, যেখানে হচ্ছে এখন হচ্ছে এটা নিয়ে হচ্ছে ইয়ে চলছে আর কি রাজনৈতিকে, মানে কিছুদিন আগে পার্লামেন্টে ঘোষণা করলো তো এই পকের জন্য কিছু সিট দেওয়া হয়েছে আর কি, পাক অকুপাইড কাশ্মীরের জন্য আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে। অমিত শাহ ঘোষণা করে দিল, সেই কারণে আর কি মানে যে কোনো মুহূর্তে আসতে পারে, এসে যেতে পারে, সেই কারণে এখনো এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যেই আছে, এবং অফিসিয়ালি না হলে কিছুদিনের মধ্যে হয়তো অফিসিয়ালি হয়ে যাবে। তো যাই হোক,
এটা হচ্ছে কি কারাকোরাম পর্বতের উচ্চতম শৃঙ্গ কি বললাম, গডউইন অস্টিন বা কেটু। ঠিক আছে, এই গডউইন অস্টিন বা কেটু মানে বা কারাকোরাম পর্বতের মধ্যে কারাকোরাম পর্বতের মধ্যে অসংখ্য হিমবাহ রয়েছে। যে হিমবাহ ভারতবর্ষের একটা মানে সব থেকে বড় হিমবাহ সিয়াচেন হিমবাহ। এই সিয়াচেন হিমবাহ কোন হিমালয়ে অবস্থিত? এই কারাকোরাম পর্বতে অবস্থিত। মাইন্ডেড, এই কারাকোরাম পর্বতে অবস্থিত ভারতীয় সেনা এখনো মোতায়েন করা আছে। হ্যাঁ, এই কারাকোরাম পর্বতের এই সিয়াচেন গ্লেসিয়ারে এখনো আমাদের পৃথিবীর উচ্চতম ব্যাটেল ফিল্ড অর্থাৎ পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র হচ্ছে এই সিয়াচেন হিমবাহ। সিয়াচেন হিমবাহ যেখানে ভারতীয় সেনারা অনবরত টহল দিচ্ছে এবং এখানে এখানে যে কেউ যেতে পারবে না, এখানে যেতে গেলে বিশেষ ট্রেনিং লাগে। ঠিক আছে, এবং সবাই মানে সমস্ত আর্মিদের লক্ষ্য হচ্ছে এই অংশ, মানে লক্ষ্য বলতে কি সবাই যেতে পারবে না, এবারে এখানে যাওয়া মানে একটা বিশাল অ্যাচিভমেন্ট। এখানে 3 মাস পরে যখন ওই লোকগুলো ফেরে না ওখান থেকে, মানে ওদের পাটে পাটে পাঠানো হয় তো, হুম তারপরে যখন 3 মাস পরে ওখান থেকে ফেরেন ওদেরকে চেনা যায় না, ওদের এমন অবস্থা হয়ে যায়, কঙ্কালের মতো হয়ে ফেরে ওখান থেকে। কঙ্কালে খেতে পায় মানে খাওয়া দাওয়া হয় না নাকি? ওখানে কি কতটুকু খাবার পৌঁছায়, কিভাবে পৌঁছায়, মানে মানে আমি স্যার দেখেছি। ট্রেনে করে আপনার যখন খাবার পৌঁছায় ওরা বলে যে ওই আলুগুলোকে নাকি 18টা না 20টা সিটি দিতে হয়, মানে একদম পাথরের মতন হয়ে যায় হ্যাঁ ওখানে। হ্যাঁ মানে আপনার যে হেলিকপ্টার ল্যান্ড করতে পারে না উপর থেকে, মানে খাবার মানে থ্রো করে দেয়, ওরা একটা জায়গায় এসে কালেক্ট করে আর কি, এরকম জায়গা। হ্যাঁ হ্যাঁ খুবই খুবই কঠিন সিচুয়েশন ওখানে যাদের ডিউটি পড়ে। হ্যাঁ কঠিন মানে আর্মি লাইফ যে কি লাইফ, হ্যাঁ সত্যি ওনারা যে কত কষ্ট করেন। কত কষ্ট করে তারা সারা স্যার সব আমার কিছু। হাজবেন্ডের এক বন্ধু হ্যাঁ মানে ওদের ডিউটি থাকে তো 1 হুম ঘন্টা 2 ঘন্টা করে ওদের মানে ব্রেক টাইম ছিল। তো বলেছিল যে কি তুই 2 ঘন্টা ঘুমাবি তারপর আমি আবার জাগবো। কারণ হুম ঠান্ডার সময় তো অনেক বেশি মানে ঘুম আসে। তো হুম কি হয়েছে আগুন পোয়াচ্ছিল একটা লোক। হুম তো একটু পিছন ঘুরে বসেছিল না কি হয়েছিল পুরো পিঠটা জ্বলে মানে একদম পিঠটা জ্বলছে কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি ওখানে এত ঠান্ডা মাইনাস। ইস ইমা, সে মানে জানি না বেঁচে আছে কিনা আহ মানে ওইরকম জ্বলা অবস্থাতে গেছিল। কি অবস্থা ভাবা আর যায়। এরকম অনেক ঘটনা আছে যেটা আমরা 90% হয়তো জানি না। হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ মাইন্ডে থাকে। হুম। সত্যি এখানে যা হয় প্রচুর সেনাবাহিনী মানে প্রচুর সেনাও মারাও যায় মানে ধসে, হুম। তাই না? এগুলো কিন্তু হুম। আজকে খবরে তো আসে ইন্ডিয়ান আর্মি ডে না? 15 তারিখ। হ্যাঁ। নাকি আর্মি ডে কিছু একটা? হ্যাঁ 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 আর্মি ডে, ইয়েস ভালো মনে আছে। এই যে না ওটা ইনফ্যান্ট্রি না না আজকে আর্মি ডে। আর্মি ডে, পথচারী। আর্মি ডে আছে 15 জানুয়ারি। এই যে আমার ভারতীয় হাজবেন্ড থাকতো হ্যাঁ কাশ্মীরে, হ্যাঁ পোস্টিং ছিল। সেখানে 13 থেকে 14 ফুট বরফ পড়তো। একবার কি হয়েছিল, একটা লোক বরফের মধ্যে ঢুকে গেছিল। তো হুম, সেখানে তো এমনি কাউকে অ্যালাউ নেই, কিছু কুকুরকে ওই জন্য রাখা হতো। তো একটা কুকুর সেই চিৎকার করতে করতে মানে এত বরফ তুষার ঝড় এটা ওটা সবসময় লেগেই থাকতো মানে শীতের সময়। তো হুম, সেই কুকুরটা ওকে বাঁচিয়েছিল। মানে বাকিদেরকে নিয়ে এসে তারপরে খুঁড়ে খুঁড়ে মানে হুম, বুঝতে পারছেন তো 14 ফিট মানে একটা বাড়ির সমান বরফ হ্যাঁ পড়তো। হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে, অনেক ব্যাপার থাকে আমরা জানি না। হ্যাঁ মানে এই আমাদের যে সেনাবাহিনী যত না মানে যুদ্ধে গিয়ে মারা যায় তার থেকে বেশি মারা যায় ওই তুষার ঝড়ে বা তুষার ধসে, ঠিক আছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ স্যার, আমার হাসবেন্ড থেকে সে তো জানি মানে বরফে অফিসে যাচ্ছে পুরো দরজা টরজা বরফে বন্দি হয়ে গেছে। হ্যাঁ কেটে কেটে তারপরে হয়তো ঢুকলো এইরকম। হ্যাঁ এই যে বাইরে যারা মানে করে মানে আমি তারা গেছিলাম স্যার 6-7 দিনের জন্য মানে হ্যাঁ ফ্যামিলির জন্য 2-3 মাস সময় দেয়। তো হ্যাঁ গিয়েই প্রথমে কাঁদছিলাম যেটা কোথায় চলে এলাম, বাড়ি যাবো। মানে একদম হ্যাঁ কিচ্ছু নাই, একটা পাহাড়, পাহাড়ের উপরে শুধু একটা ইউনিট, কিচ্ছু নাই আশেপাশে। কোথায় ওটা? ভয়ঙ্কর জায়গা। কাশ্মীরে। মানে যেখানে ওই পোস্টিং ছিল। হ্যাঁ, 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 যেখানে ইউনিটটা ছিল। হুম, যে কোনো ফিল্ডে যারা বাস্তবে কাজ করে তারা জানে। আমার বাবা যখন মানে আমার বাবা হচ্ছে ওএনজিসিতে চাকরি করতো, ঠিক আছে?
তো মানে বিভিন্ন আমি তখন ছোট ছিলাম, তখন কিছু জানতাম না। ওই অসমে থাকতো আরকি। ওই অসমের ডিগবয়ে, অসমের ডিগবয়ে ওই গাড়িতে তেল ফেলে ইত্যাদি, ইত্যাদি। মানে বলছে মানে ওখানে জঙ্গল-টঙ্গল আছে কিনা? হয়তো জঙ্গল আছে। বলছে জঙ্গলের ভেতরে ওখানে সারারাত কাটাতে হতো। ঠিক আছে? মানে ওখানে কিছুই নেই। ওই তাঁবু খাটিয়ে ওই ওই বাসের মধ্যে, বাস ঠিক না, ওই তেলের ট্যাঙ্ক যেখানে করে নিয়ে আসা হয় আরকি। বলছি ওই জঙ্গল তো আসাম তো জঙ্গল, ওই যে ডিগবয়-টিগবয় ওগুলো তো জঙ্গল এরিয়া হয়তো। বাবা গল্প করেছিল তখন। বলছে বাঘ-টাঘ মানে বাঘের পেটেও চলে যেত এরকম অবস্থা। ঠিক আছে? মানে যেকোনো ফিল্ডে মানে যারা যায় সেখানকার মানে কন্ডিশন কি, ইভেন ওই যে রান্না করে খাওয়ার ওই যে চাল, বলছে চাল ভাত করে খাওয়ার নেই। মানে কি করে খাবে? ওই চিবিয়ে খেত। মানে খিদের সময় ওই যে চাল মানে থাকতো আরকি, যে চাল রান্না করে ভাত খাবে তো সেটাও খেতে পেত না। কে করবে? কে করে দেবে? কেউ নেই তো না? আর জায়গা থাকলে হয়তো হবে, কিন্তু ওই যতটুকু ছিল ওই খিদে পেলে ওই চাল চিবিয়ে খেত। কি অবস্থা! হ্যাঁ, ওখানে খাওয়া-দাওয়ারও খুব সমস্যা। মানে আমি যখন গেছিলাম হাসব্যান্ডের সব বন্ধুরা এসে মানে খিচুড়ি বানাতাম শুধু। হুম, কেন কিছু তো সেদ্ধ হতো না। হুম, এই প্রেসার নিয়ে গেছিলাম, প্রেসারে খিচুড়ি বানাতাম আর খেতাম। তো ওরাও আসতো খেতে। বলতো, "আরে ভাবি বহুত আচ্ছা হ্যায়।" হুম, এগুলো মানে মনে হচ্ছে যে সেই কি পেয়ে গেল খাবার। মানে খাবারের প্রচন্ড সমস্যা ছিল। হুম। হ্যাঁ, একটা ভালো জিনিস করে খাইয়ে দিলে তখন তো বিশাল, এমনিতে খাওয়া যায় না, মানে খাওয়া পাই না আরকি। আছে সবকিছু, কিন্তু বলে না সেই টাকা থাকলেও খাবার মানে অনেকের টাকা থাকলে কিন্তু খেতে পারে না, এরকম অবস্থা। হ্যাঁ, অনেক কষ্ট, অনেক কষ্ট। বরফের সময় তো আমি বলতাম বাড়ি আসতে হবে না, ওখানেই থাকো। কেন ৬ কিলোমিটার ৭ কিলোমিটার হয়তো হেঁটেই আসছে, তারপরে হয়তো গাড়ি আসছে নিতে। হুম, কেন পুরো বরফের মধ্যে বরফ পড়ে গেছে, পুরো রাস্তাই বন্ধ এইরকম। স্যার হুম, বরফ তো বরফ। রাজস্থানে যখন ডিউটি স্যার মানে +52°C। হুম, তো সেইখানের অবস্থা তো স্যার ওদের সবার মানে পিঠগুলো স্যার ফেটে রক্ত না, স্যার একটা সিরাম বলে না, সিরাম, হুম, হুম, ওইরকম অবস্থা হয়ে যেত, মানে খুব কঠিন অবস্থা। কিন্তু হ্যাঁ, তার মধ্যে থেকেও মানে আরো বাদবাকি দেশের অনেক দেশেরই আর্মিরা ট্রেনিং নিতে আসতো। হুম, 2 জন তো মারাই গেছিল সেই বছর, হুম, আর বাকিরা সবাই পালিয়ে গেছিল। মানে থাকতে পারেনি ওরা। মানে হুম, ইন্ডিয়ান সোলজাররা যেকোনো পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিতে পারে, মাইনাস তো মাইনাস প্লাসেও। হুম, ওটাই। অনেক না ইন্ডিয়ান পারবে না, আর্মিদের। পারবে না। অন্যান্য, হ্যাঁ, ওরা পারবে না। আচ্ছা। যাই হোক আরকি, তো সিয়াচেন হিমবাহটা দেখলাম আমরা। মানে সিয়াচেন হিমবাহর এবার এবারে এই যে হিমালয় পার্বত্য অঞ্চল আছে বা যেটা হচ্ছে এই অগিল পর্বত, ঠিক আছে? এই মানে আমাদের যে ভারতের যে সীমানা রয়েছে না? এই যে লাদাখ, লাদাখ, তারপর কারাকোরাম পর্বত, এই যে জম্মু কাশ্মীর বলা পাক অধিকৃত কাশ্মীর এই। তো ভারতবর্ষের যে পুরো পাহাড়ি অঞ্চল রয়েছে, এই পাহাড়ি অঞ্চলের একেবারে উত্তরে সীমানায় রয়েছে অগিল পর্বত। ঠিক আছে? এই অগিল পর্বত হচ্ছে ভারতের উত্তরে অবস্থিত হিমালয় পর্বত। মানে সরি, হিম হিম উত্তরে অবস্থিত পর্বত হচ্ছে অগিল পর্বত। লিখে নাও। ভারতের উত্তর সীমানায় অবস্থিত পর্বত হলো অগিল পর্বত। ও তো আপনার বললেন, টেথিস বললেন। না, এটা টেথিস আলাদা জিনিস। টেথিস হচ্ছে প্রস্থ বরাবর আমরা যে হিমালয় শ্রেণীবিভাগ করে তার উত্তরের অংশ। হ্যাঁ, সে তখন ২ টো লিখে বাকি কোথায় চলে গেলেন? টেথিস লিখালেন, গ্রেট হিমালয় লিখালেন, তারপরে কোথায় গেলেন? তুমি বাকিগুলো তো কি হয়ে গেছে? তুমি তো ক্লাসেই আছো। হ্যাঁ, বাকিগুলো হয়ে গেল? আমি তো শুনতে পেলাম না। হয়নি। আরে ভাই, তুমি তো ক্লাসে আছো তো। আমি তো পরপরই পড়াচ্ছি। তার মাঝে ওই কারাকোরামটা ওই জায়গাটা একটু মানে ফাঁক পড়ে আছে, ওইটা একটু লিখে দেবো, তাহলে ঠিক আছে? কারাকোরামের উপরে আছে অগিল ভারত। ওই অগিল কি এটা বললেন? হ্যাঁ, অগিল লিখে নাও। পর্বত। হ্যাঁ, ভারতের অগিলটা কি টেথিসের মধ্যে পড়ছে? না, টেথিসের অংশ না। এটা এমনিতেই তো কারাকোরামের অংশ। লিখলাম তখন। টেথিস, শোনো আমি একটা কথা বলি, তোমাদের মানে গুলিয়ে ফেলছো। ব্যাপারটা বলে দিই, শোনো। এই দুটো পর্বত আমরা হচ্ছে হিমালয়ের প্রস্থ বরাবর যে প্রথম দুবার মানে প্রথমবার ভূ আলোড়নের ফলে টেথিস স্যার অগিলের হিমালয়, এটা বলুন, অবস্থানটা বলুন। কারাকোরামের উত্তরে কি? হ্যাঁ, আচ্ছা, এই টেথিস হিমালয় আর গ্রেট হিমালয়টা আমি লিখে দিয়েছি। লিখে দিয়ে এই দুটো বাকি আছে, মানে এই যে লেসার হিমালয় আর শিবালিকটা পরে লেখাবো। তার আগে এই জায়গাটা একটা পর্বত আছে, মানে উত্তরে এই পর্বত আছে, এটা কারাকোরাম পর্বত। তো
এগুলো পড়ানোর প্রসঙ্গে এই কারাকোরাম পর্বতটা বারবার এসে যাচ্ছে, সেইখানে কারাকোরাম পর্বত সম্পর্কে একটু লিখে দিচ্ছি, বুঝতে পেরেছো? এটা লিখে দেওয়ার পরে আমরা আসবো এই দুটো পর্বত। ক্লিয়ার হয়েছে? হ্যালো, তখন হ্যাঁ বললেন স্যার। না হ্যাঁ তেত্রিশ স্যার। সীমে অবস্থিত পর্বত লাদাখ, কৈলাস, অঘিল, তখন এটা লিখেছিলাম। হ্যাঁ হ্যাঁ আপনি সেটা কারাকোরামে বললেন আচ্ছা, ভারতের উত্তর অঘিল পর্বত বললেন তো স্যার, না কি বললেন? অঘিলটা কি বললেন? পর্বত অগিল তো? পর্বত, অগিল পর্বত, অগিল পর্বত অ্যাকচুয়ালি তোমরা বুঝতে মানে আমি মানে অ্যাকচুয়ালি এরকম প্রশ্ন আসে যে ভারতের উত্তরে অবস্থিত একটা পর্বতের নাম বলো, একটা ভারতের দক্ষিণে অবস্থিত পর্বতের নাম বলো, এরকম প্রশ্ন আসে না? ভারতের সবচেয়ে নর্থে মানে সব থেকে উপরে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তো দেখাচ্ছি বারবার। দেখো ভারতের উত্তরতম সীমানার অবস্থিত পর্বত হচ্ছে অগিল পর্বত, ব্যাস, আর কিছু লিখতে হবে না। ঠিক আছে, চলো এবার লেখো লাদাখ মালভূমি, ওর আন্ডারে মানে ওই কারাকোরামের মানে হয়ে গেছে। এবার তুমি যদি এখানে একটু লাদাখ মালভূমি লিখে নাও, একটু ছোট করে একটু লাদাখ তেত্রিশের মধ্যেই পড়ছে বললেন লাদাখ। লাদাখ ভালো তো লাগছে। হ্যাঁ ওই তো 33-এর মধ্যে পড়ে যাচ্ছে লাদাখ। স্যার আসলে ব্যাপারটা হচ্ছে ফ্রান্সের 4টে ভাগ। বুঝলেন? ঠিক 4টে আছে, ভাগ হচ্ছে, একটা নাম, একটা লাদাখ, একটা লাদাখ, হুম, লেখো লাদাখ ভারতের উচ্চতম তাই তো মালভূমি। স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাদাখ ভারতের উচ্চতম মালভূমি, আর লেখাবো না কিছু এখান থেকে। ওকে, চলো এবারে হেডিং করো লেজার হিমালয় বা হিমাচল হ্যাঁ, হিমালয়। আরো দুটো যে হিমবাহ আছে, গঙ্গোত্রী আর ভিস্পার, হ্যাঁ, তো সেই দুটো কার মধ্যে পড়ছে? ওটা 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 হচ্ছে লেজার হিমালয়ের মধ্যে পড়ছে, ওইখানে এবার লেখাবো। এই পাসগুলো পর পর লাদাখ একবারে লিখে দেবেন। না, পাঁচ হ্যাঁ কি বলছো? লাদাখ ভারতের কি বললেন? উচ্চতম মাল মালভূমি? মালভূমি, উচ্চতম মালভূমি। হয়েছে? এবার লেখো হিমাচল হিমালয় বা লেসার হিমালয়। তো হিমাচল হিমালয়টা কোথায় অবস্থান করছে? দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রেট হিমালয়ের দক্ষিণে, অর্থাৎ লেখো গ্রেট হিমালয় দক্ষিণে এবং শিবালিকের উত্তরে অবস্থিত। এটা দ্বিতীয়বার ভূ আলোড়নের ফলে তৈরি হয়েছে, লেখো দ্বিতীয়বার ভূ উত্থানের কারণে হিমাচল হিমালয়ের উৎপত্তি হয়েছে। দ্বিতীয়বার ভূ আলোড়নের উত্থানের কারণে হিমাচল হিমালয়ের উৎপত্তি হয়েছে। হয়েছে? কি হিমালয় এটা? হিমাচল হিমালয়। এখানকার উল্লেখযোগ্য, লোকেশনটা একটু বলুন। আচ্ছা হ্যাঁ, কোন কোন রাজ্যে অবস্থিত একটু লিখে নাও। লেখো ওই আমাদের জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড, হিমাচল, হিমালয় আর হিমাচল প্রদেশের নাম নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিমাচল লেখো, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হয়েছে? সিকিম, অরুণাচল প্রদেশ। স্যার আপনি সিকিম বলছেন, দার্জিলিংটা কিসের মধ্যে পড়েছে তাহলে? শিবালিক। হুম, যত হিল স্টেশন সব শিবালিক। হয়েছে? এবার লেখো উল্লেখযোগ্য পর্বত কি কি আছে, লেখো এখানকার উল্লেখযোগ্য পর্বত লেখো। পীরপাঞ্জাল, ধওলাধর,
নাকটিব্বা মসৌরি, পীরপাঞ্জাল, ধওলাধর, নাকটিব্বা, মসৌরি। এই যে বললে যে হিল স্টেশন, তাহলে মুসৌরি কোথায় গেল? মুসৌরি তো হিমাচলে পড়ে গেল। কি আমি বললাম হিল স্টেশন? কুলু মানালি ওগুলো সব শিবালিকে আছে না? আমি কি বললাম হিল স্টেশন? না বলো না যে হিল স্টেশন গুলো সব শিবালিকের মধ্যে পড়েছে। আমি বলছি তাহলে মুসৌরি কোথায় গেল? আমি কি বলেছি? ওই হলো আপনি বলা আর যে কেউ বলা একই ব্যাপার। মসৌরি হিল স্টেশন না, শিবালিক হিমালয় পর্বতেই হিল স্টেশন আছে, শুধু যে শিবালিক হিল স্টেশন আছে সব জায়গায় হিল স্টেশন আছে, স্যার হিমাচল হিল স্টেশন মানে কি? ওখানে মানে মিনিমাম হ্যাঁ মানে আপনার হাইট 2000 এর মধ্যে থাকবে। তো 2000 হাইটটা তো স্যার ওই শিবালিকেরই থাকে। কারণ লেসার হিমালয়ে তো মানে মিনিমাম হাইট 4000 থেকে 6000 মানালি ফানালি ওই এটা পড়ে যাচ্ছে তো, হিমাচলে পড়ছে না? হ্যাঁ মসৌরি হিমাচল সব, হ্যাঁ হিমাচলেই তো পড়ছে মসৌরিটা। ওখান থেকে ওই ধৌলাধর, মুসৌরি পীরপাঞ্জাল দেখা পড়ে। যায়। মানালি কেন আরো? মুসৌরি হলে মানালিও হিমাচলেই হবে। সিমলা, কুলু, মানালি, মসৌরি সবই হিমালয়ের মধ্যে আছে। একটু পর্বতগুলো বলুন, ওই এগুলো খুব ওটা তো বুঝতে পারছি না নামগুলো। লেখো উল্লেখযোগ্য পর্বত, লেখো পীরপাঞ্জাল। একটু ছবি দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবে। পীরপাঞ্জাল লিখতে থাকো, আমি দেখাচ্ছি। পীরপাঞ্জাল লেখো, তারপরে ধওলাধর, হয়েছে। তারপর লেখো নাকটিব্বা, কি স্যার? দন্তে নাক টিব্বা, তোমার নাকটা টিপে ধরো, নাক কি টিব্বা। সব ভুলভাল নাম। তাহলে লেখো মসৌরি। নাক টিব্বা না নাক টিব্বা? আমি তো নাক টিব্বা জানতাম। যাই হোক নাগ লেখো। মানে সাপ। ঠিক আছে, নাক টিব্বাই নীল সাপ, নীল। নাক টিব্বা, ওখানে হচ্ছে নাক থাকতো। ঠিক আছে, তারপর লেখো মসৌরি। আচ্ছা এইটা দেখো, এই যে দেখতে পাচ্ছ জাসকার পর্বত, এর নিচে এটা হচ্ছে পীরপাঞ্জাল। ঠিক আছে, পীরপাঞ্জাল এরকম ভাবে উলম্ব, তারপরে পীরপাঞ্জাল, তারপর জাসকার, তারপরে হচ্ছে আরো অনেক পর্বত রয়েছে। তো এগুলো হচ্ছে কি ওই হিমাচল। জাস্কার ছাড়া তো নিচে নেমে চলে আসছে কেন? হ্যাঁ জাস্কারটা নিচে নেমে চলে আসছে না? এখানে জাস্কার তো এখানে আর একটু উপরে হবে। জাসকারটা এটা জাসকার, পীরপাঞ্জাল কোনটা দেখালো? এইটা পীরপাঞ্জাল। যে GREAT লেখা, তো ওখানে তো গ্রেট লেখা আছে, তাহলে পীরপাঞ্জাল ওখানে কি করে হবে? দেখুন ওখানে গ্রেট লেখা আছে, GREAT লেখা আছে। শোনো, গ্রেট মানে এরকম বড় করে লেখা আছে, তার মানে এই জায়গাটাই যে গ্রেট আছে। আর অ্যাকচুয়ালি ম্যাপের মধ্যে দেখানো হয়েছে তোমাকে বোঝানোর জন্য, এরকম ভাবে লেখানো হয়েছে। ঠিক আছে, তো এরকম নয় যে এই পুরো গ্রেট এইরকম ভাবে। এইখানে গ্রেট হিমালয়টা এই ওপরে, এইটা। আচ্ছা, জি এর ওপরেরটা হচ্ছে যে গ্রেট আর জি এর নিচেরটা হ্যাঁ হিমাচল। এই জায়গাটা লেখা আছে মানে এটাই ধরে নিতে হবে তা কিন্তু নয় ভাই, বোঝানোর জন্য এটা করা হয়েছে, বুঝতে পেরেছো? হুম, আচ্ছা। এটা হচ্ছে Actually, এখানে দেখি একটা আর যেটা রামস সেটা পিছন দিয়ে। হ্যাঁ ঠিক আছে, তোমার কথা শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসছে। যাই হোক আর কি, আমি বলতে থাকি। হ্যাঁ, তোমার কথা শোনা যাচ্ছে না। এখানকার উল্লেখযোগ্য কয়েকটা উপত্যকা আছে, লিখে নাও। কুলু উপত্যকা, কাংড়া উপত্যকা, কাংড়া উপত্যকা এবং কাশ্মীর উপত্যকা। হয়েছে? আচ্ছা, এই এই অঞ্চলে, হ্যালো শুনতে পাচ্ছ? কুলু কাংড়া একটা কি বললেন? কুলু, কাংড়া এবং কাশ্মীর উপত্যকা। এখানকার উল্লেখযোগ্য উপত্যকা লেখো কুলু, কাংড়া এবং কাশ্মীর উপত্যকা। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমরা এখান থেকে জানবো যে এই জম্মু কাশ্মীরে আমরা শুনেছি যে পৃথিবী না, মানে এশিয়ার সব থেকে দীর্ঘতম টানেল মানে হচ্ছে সুড়ঙ্গ, তার নাম কি?
জওহর অটল টানেল। বানিহাল। অটল টানেল। হ্যাঁ, জওহর টানেল বা বানিহাল টানেল সেম লিখে নাও। এখন অটল হয়ে গেছে না? হ্যাঁ, অটল টানেল কি তাহলে? অটল হচ্ছে অটলও, হ্যাঁ, অটল বা চেনানি নাসরি হচ্ছে অটল টানেল। আবার অটল টানেল আবার নতুন আরেকটা টানেল হয়েছে আরব সাগরে তৈরি হয়েছে। সেটা অটল টানেল নয় স্যার, অটল অটল ব্রিজ। ব্রিজ। হ্যাঁ, ওটা তো অটল অটল ব্রিজ। 21.8 কিলোমিটার। হ্যাঁ, আর অটল টানেলটা হচ্ছে ওটাও জম্মু কাশ্মীরে অবস্থিত। স্যার আপনি কি কোশ্চেনটা কি বললেন? ভারতের না, দীর্ঘতম লেখো টানেল এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ জওহর টানেল। এশিয়ার? হ্যাঁ, এশিয়ার দীর্ঘতম টানেল জওহর টানেল বা বানিহাল টানেল। হয়েছে, এখানে অবস্থিত। হয়েছে, ব্যাস। তো এই হলো শিবালিক, সরি, হিমাচল হিমালয় সম্পর্কে। হয়েছে নায়ক, দেখা হয়েছে কমপ্লিট। স্যার এটা বানিহাল টানেল বললেন, তাহলে অটল টানেল যেটা বললেন ওটা কি? ওটা আলাদা, ওটা এখানে নেই। আচ্ছা ঠিক আছে। কথা প্রসঙ্গে ওইগুলো চলে আসছে, তার মানে এখানে আমি দেখাচ্ছি না, ঠিক আছে। বানিহালের যে নাম অটল না নতুন, বানিহাল, এটা বানিহাল, আলাদা বলছেন? আচ্ছা চেনানি, এই যে কিছুদিন আগে নরেন্দ্র মোদী যেটা উদ্বোধন করলো ওটা চেনানি নাসরি টানেল ছিল না, ওটা আলাদা ছিল। টানেল আমি দেখি, হ্যাঁ, ওইটারই এখন নতুন নাম হয়েছে অটল টানেল। তাই কি? হ্যাঁ, আমি গিয়েছিলাম যখন তখন অ্যাটাক হয়েছিল ওখানে, তার পরবর্তীতে নাম এখন অটল টানেল হয়েছে। আচ্ছা, না এই যে অটল টানেল হয়নি, অন্য নাম হয়েছে। আগে এই যে অটল টানেল যেটা মানে এখন আমরা জানি, ওটার আগে নাম ছিল না যেটা চেনানি বলছেন নাসরি টানেল। চেনানাই টানেল, ওটা হচ্ছে শ্যামা রোড টানেল। হ্যাঁ, বলো। জম্মুতে অবস্থিত শ্যামা রোড টানেল, হ্যাঁ, যেটা শ্যামাপ্রসাদ চেনানাই মুখার্জি বলছে। টানেল। আগে ছিল এই নামটা। শ্যামাপ্রসাদ টানেল, তাই তো? হ্যাঁ, শ্যামা প্রসাদ টানেল।